মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় তারেক রহমানের আহ্বান, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। আপিলের প্রথম দিনে মনোনয়ন ফিরে পেলেন হামিদুর জারা সহ অনেকেই। ইসির অডিটোরিয়ামে চলছে শুনানি। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় জড়িত সন্দেহে মূল শুটার সহ ৩ জন গ্রেপ্তার, জীবিতে জিজ্ঞাসাবাদ। সরকারি হাসপাতালের ঔষধ অসাধু চক্রের পকেটে। নার্স বা ওয়ার্ড বয় যারা আছে, যদি মনে করেন হাতের মুঠো এক মুঠো সুতা নিয়ে বের হয়, যদি দোকানে বিক্রি করে বাহিরে ৫,০০০ টাকা, যদি দুটো ইঞ্জেকশন নিয়ে বের হয় ১০,০০০ টাকা। বেশিরভাগই কিনতে হয় বাইরে থেকে। ওষুধ বলছে বাইরে থেকে কিনে নিতে, ওষুধ পাইনি। ৬টার মধ্যে আমি 2টা পাইছি এখান থেকে, আর বাকি 4টা ফার্মেসি থেকে কিনে নিতে বলছে। ব্যাংক খাতের শৃঙ্খলায় বিশেষ দেউলিয়া আদালতের সুপারিশ সিপিডির, অস্থিরতা কেটে গেছে দাবি অর্থ উপদেষ্টার। বিক্ষোভে উত্তাল ইরানে, নিহত ২০০-র বেশি। সহিংসতা দমনে খামেনির কড়া বার্তা, হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ব্রাজিল, আটঘাট প্রস্তুতি নিতে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে সিরিজ। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়া প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধান সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে। জানাবো জেরে সারেব নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্কজিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপিল করে মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে, আর ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে ইসির কাছে ফুটবল প্রতীক চেয়েছেন তাসনিম জারা। সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানি কার্যক্রম চলছে, আর এই শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নিষ্পত্তি হবে 645টি আপিল। 2013 সালের এই কনভিকশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন, এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন। এবং একই ইস্যু নিয়ে আরও কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো।
দর্শক, সকাল থেকেই নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমাদেরকে প্রতি ঘন্টায় সংবাদ জানিয়ে তিনি সাহায্য করছেন। আরও একবার তার কাছে যাব। অন্তরা, একটু জানাবেন আপিল করে আর কারা কারা মনোনয়ন ফিরে পেলেন সেই তথ্য যদি থাকে, আর কারা ব্যর্থ হলেন সেই খবরও জানতে চাই। আর সেই সাথে এই মুহূর্তে নির্বাচন কমিশনে কি কার্যক্রম চলছে সেই খবরও যদি একটু জানাতেন। আসলে পরের দফায় যে আপিল শুনানি সেটি কিছুক্ষণের মাঝেই শুরু হবে এবং সেজন্যই অপেক্ষমান রয়েছেন এর পরের যে সিরিয়ালে যে সকল প্রার্থীরা রয়েছেন বা প্রার্থীদের পক্ষে যারা রয়েছেন তারা। আর এখন পর্যন্ত 36টি আপিল দায়ের হয়েছে। আপিল দায়েরের যে শুনানি সেটি আসলে শেষ হয়েছে। সেই 36টির মধ্যে 26টি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, 4টি অবৈধ আর 6টি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো আসলে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে। সেই সময়ের মধ্যেই তাদের যে সকল কাগজপত্র বাকি রয়েছে সেগুলো আসলে দিতে হবে। আর যেগুলো অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের আসলে নির্বাচন কমিশনে আসবার আর কোনো ধরনের সুযোগ নেই। তাদেরকে এরপরে যেতে হবে হাইকোর্টে, অর্থাৎ আদালত প্রাঙ্গণে তাদেরকে যেতে হবে। আদালত যদি তাদেরকে বৈধ হিসেবে ঘোষণা করে একমাত্র তাহলেই তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে পারবে প্রার্থী হিসেবে। এছাড়া আসলে তাদের জন্য আর কোনো উপায় নেই। আর যারা পেন্ডিং রয়েছে তারা যদি নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে পারে এবং তাতে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় তাহলে আসলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, আজকে যে শুধুমাত্র এই শুনানি কার্যক্রম হচ্ছে সেটি নয়, এর পাশাপাশি পোস্টাল ব্যালটের যে ভোটিংয়ের কাউন্টিং সেটিও আসলে হচ্ছে। সেটি আসলে মক কাউন্টিং। কিভাবে পোস্টাল ব্যালটগুলো যখন বাংলাদেশে পৌঁছাবে বা বিভিন্ন জেলা থেকে রিটার্নিং কর্মকর্তার অফিসে পৌঁছাবে তখন আসলে কিভাবে সেগুলোর হিসেব নিকেশ করা হবে সেটির একটা পদ্ধতি আসলে দেখে দেওয়া হচ্ছে এবং সেটির বিষয়ে তারা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কাজ সেটি আসলে চালানো হচ্ছে। আপনি জানেন যে 15,33,000 পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে আসলে এবার ভোট দেবেন প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অন্তরা। একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা এবং নিরাপত্তা দিচ্ছে সরকার, অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার পর এসব কথা বলেন তিনি। ইলেকশন হয় যেখানে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়, তো তাদের কিছু কনসার্ন আছে, বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে। এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন রয়েছে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক করেন তিনি। আর বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অ্যালিসন হুকার বলেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। নির্বাচন বানচাল করার হীন প্রচেষ্টা চলছে মন্তব্য করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকার অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। শনিবার বেলা 11টায় জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন জয়নুল আবেদিন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবেন তারেক রহমান। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্র হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। দেশে নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সুবাদে দেয়।
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৩ জনের মধ্যে রয়েছে মূল শুটার জিনাত এবং পরিকল্পনাকারী বিল্লাল, আরও একজন তাদের সহযোগী। গত ৮ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোসাব্বির। সরকারি হাসপাতালে মিলছে না বিনামূল্যের ওষুধ। সরকারিভাবে নিয়মিত ওষুধ কেনা হলেও রোগীদের বেশিরভাগই ওষুধ কিনতে হয় বাইরের ফার্মেসিগুলো থেকে। তাহলে হাসপাতালে থাকা ওষুধগুলো যায় কোথায়? এই প্রশ্নের উত্তরই খুঁজবার চেষ্টা করেছেন সহকর্মী রিশাদ হাসান, আর ছবি তুলেছেন তার সঙ্গে আরেক সহকর্মী আসাদুজ্জামান কানন। বাইরে কিনে নিতে ওষুধ পাই নেই, আইসি তো গরিব মানুষ, আশা করে ওষুধ দিব এখান থেকে। 6টার মধ্যে আমি 2টা পাইছি এখান থেকে, আর বাকি 4টা ফার্মেসি থেকে কিনে নিতে বলছে। আপনার একটা ওষুধ শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, আর বাকিগুলো সব বাইরের থেকে। 2টা দিচ্ছে আর 2টা কিনতে বলছে। বছরের মাত্র শুরু, এরই মধ্যে বিনামূল্যে প্রাপ্ত ওষুধের তালিকায় অর্ধেকের বেশি নেই দেশের অন্যতম হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এই হাসপাতালের বহির্বিভাগের অবস্থা যদি এমন হয়, তবে গুরুত্বপূর্ণ সার্জারি, আইসিইউ বা প্রসূতি বিভাগের কি অবস্থা, সেই প্রশ্ন আপাতত তোলা থাক। অথচ সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের জন্য প্রতি বছর 1300 কোটি টাকার ওষুধ কেনে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। সেখান থেকে চাহিদা মাফিক বছরে 3 থেকে 4 বার ওষুধ কেনার সুযোগ পায় হাসপাতালগুলো, যা সরাসরি তত্ত্বাবধান করে কেন্দ্রীয় ঔষধাগার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালগুলোতে মোট বরাদ্দের 70% খরচ হয় সরকারি ওষুধ কেনায়। তাহলে এত ওষুধ যায় কোথায়? সহজ উত্তর, অসাধু চক্রের পকেটে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এই চক্রের একজনের সন্ধান পায় নিউজ 24। নার্স বা ওয়ার্ড বয় যারা আছে, যদি মনে করেন হাতের মুঠো 1 মুঠো সুতা নিয়ে বের হয়, যদি দোকানে বিক্রি করে বাহিরে 5000 টাকা, যদি 2টা ইঞ্জেকশন নিয়ে বের হয় 10,000 টাকা। আদার্স অন্যান্য যে সরকারি ওষুধগুলো আছে, সেগুলো যদি বাহিরে বিক্রি করে, সেগুলো মনে করেন আদার্স 2-3 হাজার টাকা বিক্রি করা যায়। ওষুধ নীতিমালা 2005 অনুসারে হাসপাতালে তালিকাভুক্ত ওষুধ না পেলে সিভিল সার্জনের কাছে অভিযোগের সুযোগ রয়েছে। তবে তার কতটুকু মানা হয় প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এই ওষুধগুলো বাইরে বা দোকানে বিক্রয়যোগ্য নয়, এই কথাটা লেখা থাকে, যাতে মানুষ সচেতন হয় এবং যারা বিক্রি করে তারা যেন বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হয়, পাশাপাশি যারা ক্রয় করে তারা যেন সাবধান হইতে পারে, যেহেতু এটি সরকারি ওষুধ, এটা বাইরে থেকে ক্রয় করা সমুচিত নয়। চিকিৎসা সেবা নাগরিকের মৌলিক অধিকার। তবে প্রশ্ন হলো, এই সেবাকে পুঁজি করেই তৈরি হওয়া সিন্ডিকেট কি আদৌ ভাঙতে পারবে সরকার? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে স্বেচ্ছাসেবক দল। আর এই সমাবেশের সঙ্গে আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খানও সেখানে আছেন, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। মোহাইমিন, একটু জানাবেন বিক্ষোভ মিছিলে কি বলছেন নেতারা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে কিন্তু মিছিলের সামনে আছি, দেখতে পাচ্ছেন মিছিলটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রেস ক্লাব থেকে রওনা হয়ে এখন যাচ্ছে নয়াপল্টনের দিকে, এবং আজিজুর রহমান মুসাব্বির হত্যাকারীদের আসলে বিচারের মুখোমুখি করার দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি চলছে। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই মিছিলটি করছে, যেটি আসলে প্রথমে প্রেস ক্লাব এসে জড়ো হয়, এবং জড়ো হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে প্রেস ক্লাব প্রাঙ্গণকে। এবং তারপরেই কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই, অর্থাৎ 2:10 দিকে কিন্তু আমরা দেখেছি মিছিলটি বের হয়, এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি সৈয়দ নজরুল ইসলাম সরণি বিজয়নগর থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে যাচ্ছে নয়াপল্টনের দিকে। এবং আজকের এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আজিজুর রহমান মুসাব্বিরকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে বিচারের মুখোমুখি করা। যদিও আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু কয়েকজন সন্দেহভাজন হত্যাকারীকে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তবে তারা বলছেন যে এ বিষয়ে কিন্তু আসলে তাদেরকে কিছু জানানো হয়নি। আর ঠিক সেজন্যই তারা সরকারকে আহ্বান করেছেন যেন অনতিবিলম্বে যেসব ষড়যন্ত্রকারী রয়েছেন, যারা আসলে আগামী গণতান্ত্রিক যে প্রক্রিয়াটি রয়েছে তাকে বানচালের উদ্দেশ্যে এ ধরনের হত্যাকাণ্ড করছে, সেই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা। এবং শুধুমাত্র যারা শুটার তাদেরকেই না, যারা এর পেছনে কলকাঠি নাড়ছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে। ঠিক সেজন্যই কিন্তু বিভিন্ন স্লোগানে মিছিলটি এগিয়ে আসছে। এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি বিজয়নগর সরণি থেকে যাচ্ছে নাইটিঙ্গেল মোড়ের দিকে, এবং সেখান থেকে কিন্তু
পানি ট্যাঙ্কির পাশ দিয়ে যে নাইটিঙ্গেল মোড়ে পাশে যে নয়াপল্টনের সামনে উপস্থিত হবে এবং সেখানে কিন্তু আসলে একটি ছোট সমাবেশ হবে বলে জানতে পেরেছি আমরা, যে সমাবেশে আসলে তারা তাদের দাবি তুলে ধরবেন। এবং এই যে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীদেরকে গ্রেপ্তারে এত দেরি, এবং একই সাথে যারা হত্যাকারীদের পেছনে কলকাঠি নাড়ছেন, অর্থাৎ আগামীতে দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে তাকে থামাতে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রগুলোকে থামানোর জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে অনতি বিলম্বে যদি এই দাবি আদায় না হয় তারা কিন্তু লাগাতার কর্মসূচি দেবেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে মুসাব্বিরের কোনো পূর্ব শত্রু বা কোনো কিছু ছিল, তারা বলছেন যে না, যেহেতু মুসাব্বির একজন শক্ত সংগঠক এবং বিভিন্ন সময় কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন এবং সামনের সারি যোদ্ধা ছিলেন, সেহেতু এই যোদ্ধাকে থামানোর জন্য আসলে এই হত্যাকাণ্ড করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটি হতে চলেছে তাকে থামানোর চেষ্টা চলছে। তো এই যে মিছিলের সামনে থেকে এখন পর্যন্ত এটি আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ মহমিন। ব্যাংক খাতে শৃঙ্খলা এবং আস্থা ফেরাতে বিশেষ দেউলিয়া আদালত গঠনের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে একটি আলোচনা সভা হয়, যার আয়োজন করে IRBD। আর সেখানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশে বিনিয়োগ কমেছে, আর তাই বর্তমান সময়ে সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় যেটা সমস্যা, ঝুঁকি, এই যে বিনিয়োগ এত কমছে, বিনিয়োগের কোনো ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ বিনিয়োগ থেকেই কিন্তু বহুমুখী সমস্যার সূত্রপাত হয়। বিনিয়োগ না থাকলে এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকলে আয় নাই, আয় যদি না থাকে সেখানে বৈষম্য একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতা কাটিয়ে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বিরাজ করছে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামনাইকে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। আমি আশা করি ওই জিনিসগুলোর মধ্যে কিছুটা কিছু আসছে, একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবকিছু বোধহয় কিছুটা বোধহয় ফ্যাক্ট আছে যেগুলো বুঝতে পারবে যে 24 সাল বা 25 সাল একেবারে 9-10 সালের মতো এত রোজই ছিল না। ডেফিনেটলি অনেক সমস্যা, এই সমস্যার রিফ্লেকশন আছে। আমি দেখলাম দু একটা ব্যাংকের, আমি চট করে দেখলাম ঠিকই কমেছে, ঠিকই প্রভিশনিং কমেছে, ক্রেডিট রেট 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7,584টি। এতে নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন 16,476 জন। আর শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই তথ্যগুলো তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি জানায় 2024 সালের তুলনায় 2025 সালের দুর্ঘটনা এবং মৃত্যু আরও বেড়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং মৃত্যু ঢাকা বিভাগে, কম বরিশাল বিভাগে। রাজধানীতে যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক, একই সড়কে যান্ত্রিক, অযান্ত্রিক, স্বল্প ও দ্রুত গতির যানবাহনের চলাচল, অসচেতনার কারণে অতিমাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। ঝালকাঠি 1 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ধূমপান প্রসঙ্গে তার এই মন্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা এবং বিতর্ক। আর এই বক্তব্যটিকে আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও ইঙ্গিত বলে দেখা হচ্ছে। SBM রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। বিড়ির ধোঁয়ায় সুখ টান দিলেও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন ঝালকাঠি 1 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। তার এই বক্তব্য ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। বুধবার এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ভাইরাল হওয়ার পর তা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এটা আপনার 100 টাকা খরচ করে করা লাগে। নারী পুরুষ ভোটারদের নিয়ে রসালো মন্তব্য করায় সাধারণ ভোটারদের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডক্টর ফয়জুল হক উনি যে বক্তব্য আজকে দিয়েছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে,
আমরা এই বক্তব্যটাকে নিন্দা জানাই। সে যে বিড়ির কথা ধর্ম নিয়ে বলেছে, সে আসলে একটা বড় অন্যায় করেছে। জামায়াতের এই প্রার্থীর ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন প্রকাশ্যে ধূমপানকে উৎসাহিত করা বিদ্যমান আইনের পরিপন্থী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। ইসলামের লোক, দলের লোক হইয়া সে ধরনের কথা বললে তাতে শোভা পায় না মুখে। বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যদি মানুষের কাছে উৎসাহিত করে ভোট চায়, আসলে আমি এই বক্তব্য সমর্থন করি না। তবে তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জবাব দিয়েছেন ডক্টর ফয়জুল হক নিজেই। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান, আপনি এই বিড়ি খাবেন, সেই খাওয়া অবস্থায়ও আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার বক্তব্যে সংযত হওয়া উচিত ছিল বলে মনে করেন নাগরিক সমাজের এই প্রতিনিধি। ভোট চাইতে গিয়ে তিনি জনগণ বিড়ি খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি তিনি ঠিক করেননি। তার মতে একজন প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে কথা বলতে পারেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশটির 31 প্রদেশের সবগুলোতেই। 2 সপ্তাহ ধরে চলছে এই সহিংস পরিস্থিতি। বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনেক স্থানে সংঘাতেও জড়িয়েছে তারা। আটকও হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে বিক্ষোভে দমন পীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। 2026 ফিফা বিশ্বকাপ জিততে বেশ আটঘাট বেঁধে মাঠে নামছে ব্রাজিল। আসন্ন আসর সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি নিতে এবার ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে রোড টু 26 সিরিজ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর যুক্তরাষ্ট্রে আগামী 26 মার্চ শুরু হবে এই সিরিজ। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেখানে ক্রোয়েশিয়ার কাছে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছিল ব্রাজিল, সেলেসাওরা 2026 বিশ্বকাপ মিশন শুরু করার আগে সেই ক্রোয়েশিয়ার বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেবে। বিশ্বকাপের টিকিট পাওয়া 4 দলের রোড টু 26 প্রতিযোগিতায় অন্য 2 দেশ হল ফ্রান্স ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রে আগামী 26 মার্চ ব্রাজিলিয়ানরা ফ্রান্সের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু করবে। তার ঠিক 5 দিন পর 1 এপ্রিল ফ্লোরিডার অরল্যান্ডে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কার্লো আনচেলোত্তির দল। 6 দিন পর হাইতি এবং 24 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আবরার আল দাইয়ান, নিউজ 24। আর এরই সাথে শেষ করছি নিউজ 24 সংবাদ। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।